সেটা তো বলতে পারছি না। দেখেছ কি ঠিক একটা প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি না, এবার তোমাকেও দিতে হবে। ওরা কিছুটা সময় ভেবে বলল, আমাদের বিয়ের পর প্রথম যেদিন তুমি শুটিংয়ে গেলে, সারা দিন আমি বাসায় একা। সেই দিনটা খুব অদ্ভুত ছিল। আমার মনটা খুব ছটফট করছিল সেদিন। বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু দিন শেষে তুমি যখন বাসায় ফিরে এলে, তখন না সবটা ঠিকঠাক লাগছিল, যেন প্রাণ ফিরে পেলাম। সেদিনই মনে হলো এই মানুষটা তো কেবলই আমার বস না, না কেবলই আমার ভালো বন্ধু না, এই মানুষটা আমার ভালোবাসা। আরশাদ হতবাক গলায় বলল, কি সাংঘাতিক, এত আগে উইক হয়ে পড়েছিলে তুমি, আগে বলতে পারতে। আগে বলে কি করতে? আরশাদ দুষ্টুমি মাখা গলায় বলল, সেটা না হয় নাই বললাম। ওরা এমন কথায় লজ্জায় আচ্ছন্ন হয়ে রইল। ওরা হুম? আরশাদ মলিন কণ্ঠে বলল, যেভাবে আমার কেরিয়ারটা গুছিয়ে রাখতে ঠিক সেভাবেই আমার জীবনটাকে গুছিয়ে রাখবে তো। ওরা হাসি মুখে বলল, তাছাড়া আর কোনো উপায় আছে? আমার আজ পৃথিবীর সব থেকে নিজেকে লাকি মানুষ বলে মনে হচ্ছে, তোমাকে নিজের বউ ডাকার সুযোগ পাচ্ছি। লাকি তো আমার নিজেকে মনে করার কথা। সুপারস্টার সাহেবকে দিন রাত যখন খুশি চোখের সামনে পাবো। আরে ধুর, কিসের সুপারস্টার। আচ্ছা বলো তো, কেমন লাগলো বিয়ের পুরো আয়োজনটা? ওরা মুগ্ধ গলায় বলল, অসম্ভব সুন্দর। জানো, আমি কখনো বিয়ে করতে চাইতাম না ঠিকই, কিন্তু আমার মাঝেও না ইচ্ছে হতো এরকম জমকালো একটা আয়োজনের মধ্যে দিয়ে আমার বিয়েটা হোক। গায়ে হলুদ হবে, হাতে মেহেদি পরবো, বউ সাজবো। প্রথমবার বিয়ের পর এই জন্যই মনটা একটু খারাপ ছিল আমার। এখন মন ভালো হয়েছে? অনেক থ্যাংক ইউ। অরার হঠাৎ কি যেন হলো, ঝড়ের গতিতে একটা চুমু খেয়ে ফেলল আরশাদের গালে। অরার এমন আকস্মিক কাণ্ডে হতবাক না হয়ে পারল না আরশাদ। বিয়ের পর থেকে প্রতিবারই আরশাদ অরার কাছে যায়। অরা কখনো আগ বাড়িয়ে তার কাছে এসে এমন গভীরভাবে স্পর্শ করেনি। আজ আচমকা কি হলো মেয়েটার? আরশাদ হতবিহ্বল কণ্ঠে বলল, এই ওরা, তোমার হঠাৎ কি হলো বলো তো? আজ বাসর ঘরে তোমার তো লজ্জায় মই যাওয়ার কথা, সেখানে তুমি একটু পর রোমান্টিক হয়ে যাচ্ছ। সেখানে তুমি একটু পর পরই রোমান্টিক হয়ে যাচ্ছ। অরা লজ্জা রাঙা কণ্ঠে বলল, রোমান্টিক কোথায় হলাম? এটা তো আমার অধিকার। আরশাদ দুষ্টুমির হাসি হেসে অন্যরকম গলায় বলল, তাহলে তো এখন আমার অধিকারগুলো নিজের করে নেওয়ার সময় এসেছে। তীক্ষ্ণ চোখে ফাইলটা পর্যবেক্ষণ করে যাচ্ছে অরা। যদিও সে বুঝতে পারছে এই ফাইলে কোনো কাজের কথা নেই। তার সামনে যে লোকটা বসে আছে তার নাম খায়রুল। খায়রুলের চোখে মুখে একরাশ আশা চকচক করছে। তার আশা এই ফাইলের সন্তুষ্টি প্রকাশ করবে অরা। খায়রুল ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক রিজওয়ান আহমেদের প্রধান সহকারী পরিচালক। যদিও সহকারী পরিচালকদের সঙ্গে অরা মিটিং করে না, তার মিটিং হয় সরাসরি পরিচালকের সঙ্গে। পরিচালক সাহেব পা ভেঙে বাড়িতে বসে আছেন বলে খায়রুলকে পাঠিয়েছেন। অরা ফাইলটা বন্ধ করে সরু গলায় বলল, এটা কি লিখেছেন খায়রুল ভাই? হসপিটালের সিট বানাতে 25 লাখ টাকা লাগবে? খায়রুল ইতস্তত করে বললেন, আর আসলে ম্যাডাম, অনেক বড় করে সেটটা তৈরি করা হবে। এন্ট্রি এক্সিটের সেটটাও তৈরি করব। তাছাড়াও 5-6টা আলাদা কেবিন লাগবে। সেই সঙ্গে ডাক্তারের চেম্বারেরও ব্যাপার আছে। বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে অরার। তাকে যখন কেউ অহেতুক বুঝ দেওয়ার চেষ্টা করে তখন ঠিক এমনটাই অনুভব হয়। কে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে আগুন নামের একটা সিনেমা। এই সিনেমার গুরুত্বপূর্ণ কতগুলো দৃশ্য রয়েছে হাসপাতালে। আসল হাসপাতালে শুটিং করা সম্ভব নয়। ওরা নিজেও চায় না রোগীদের অসুবিধা সৃষ্টি করে শুটিং করতে, সেজন্য সেট বানাতে নির্দেশ দিয়েছিল। তবে সেই সেটের যে এত ঝাঁজ এটা কে জানতো। ওরা স্পষ্ট গলায় বলল, হসপিটালের সিট এর আগেও আমি রেডি করেছি, এন্ট্রি এক্সিট সহই তৈরি করেছি পরস্পর সিনেমার জন্য। ওই সেটে আমার মোট খরচ হয়েছিল 12 লাখ টাকা, আর সেখানে আপনি এসেছেন 25 লাখের বাজেট নিয়ে। খায়রুল কোনো উত্তর খুঁজে না পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার বলেছেন এই সিনেমার সব সিট যেন গ্র্যান্ড হয়, কোনো কমতি যেন না থাকে, তাই রিজওয়ান ভাই এই বাজেটটা দিয়েছেন। বাঁকা হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। এই অফিসে কেউ যখন তার সঙ্গে যুক্তিতে পেরে ওঠে না, তখন কোথা থেকে যেন স্যারকে টেনে আনে। কোম্পানিতে অরার উপরে ওই একটা মানুষেরই স্থান। তাই ভাবে অরা তার নামটা শুনে দমে যাবে, বিনা বাক্য ব্যয়ে সই করে দিবে 25 লাখ টাকার বাজেটে। কিন্তু আফরোজা অরা হক কোনোদিনও দমে যাওয়ার পাত্রী ছিল না আজনি। অরা ভদ্রভাবে বলল,
স্যার কি বলেছে আমি জানি। এবার আমি কি বলছি শুনুন আপনি। আপনাদের ম্যাক্সিমাম 15 লাখ টাকার বাজেট দেওয়া যেতে পারে। এর মধ্যেই ভালো মানের একটা সেট তৈরি করে দেখাতে হবে। খায়রুল মাথা চুলকে বললেন। রিজওয়ান ভাই রাজি হবে না ম্যাডাম। ওরা ডেস্ক থেকে নিজের মোবাইলটা হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আপনার ডিরেক্টরকে রাজি করানোর দায়িত্ব আপনার। আমার একটাই কথা, 15 লাখের বেশি বাজেটে আমি সাইন করব না। ওরা দ্রুত পায়ে হেঁটে তার কেবিন থেকে বেরিয়ে এলো। কোনো সিনেমা সেট বানানোর ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়। এদের কথা মতো 25 লাখ টাকা দিয়ে দিলে 5 লাখ টাকার যেত ডিরেক্টরের পকেটে, বাকি টাকার একাংশ যেত সেট ডিজাইনারের পকেটে। একটা বিশেষ দায়িত্ব পেয়েছে ওরা। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সেই দায়িত্বের প্রতি কোনো অপমান সে করতে পারে না। 2 বছর হলো কে ফিল্মস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই এক মুহূর্তের জন্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র 2 বছরের মধ্যে এই প্রোডাকশন কোম্পানির ইন্ডাস্ট্রির সব থেকে সফল ও অর্থবহুল প্রোডাকশন কোম্পানিতে পরিণত হয়। প্রতি বছর কে ফিল্মসই দেশে অধিক সংখ্যক সিনেমা প্রযোজনা করে আসছে। আমাদের দেশে সিনেমার যে দুর্দিন এসেছিল সেটা ক্রমেই কেটে যাচ্ছে। কে ফিল্মসের প্রযোজনায় মানসম্মত সিনেমা তৈরি হওয়ায় দর্শক হলমুখী হচ্ছে, হলের সংখ্যা বাড়ছে। প্রথম থেকে এই বিশাল কোম্পানিকে সামনে থেকে নির্দেশনা দিয়ে আসছে ওরা। নির্মাণাধীন সবগুলো সিনেমার খুঁটিনাটি বিষয়বস্তু নিজের অভিজ্ঞ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সে। এই কাজ একা একা করা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। অনেক সময় এমনও হয়েছে ওরা ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভেঙে পড়েছে, সাহস হারিয়ে ফেলেছে। ওই সময়গুলোতে তাকে শক্ত হাতে সামলেছে তার সব থেকে প্রিয় মানুষটা আরশাদ হক, যার সুপারস্টার পরিচয়ের সঙ্গে নতুন আরেকটি পরিচয় যুক্ত হয়েছে কে ফিল্মসের চেয়ারম্যান। কোম্পানির বড় বড় কিছু সিদ্ধান্ত সে নেয়। বড় বাজেটের কোনো সিনেমা প্রযোজনার আগে তার অনুমতির প্রয়োজন হয়। এছাড়া একটা সিনেমা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে আরশাদ নিজে সেটাকে প্রিভিউ করে। কে ফিল্মসের একটা স্ট্যান্ডার্ড আছে। আরশাদের কাছে যদি মনে হয় সিনেমা সেই স্ট্যান্ডার্ড স্পর্শ করতে ব্যর্থ হয়েছে, তাহলে তাকে সেন্সর বোর্ডে পাঠানো হয় না, আবারও প্রয়োজনীয় রিশুট বা এডিটিং করা হয়। মূল আসনে বসে থাকলেও আরশাদ কে ফিল্মসের সফলতায় নিজের খুব বেশি একটা অবদান দেখে না। সব অবদান তার অরার। গত 2 বছর অরার নিরলস পরিশ্রমের ফল হলো এই সাফল্য। তড়িঘড়ি করে অরা প্রিভিউ রুমে প্রবেশ করলো। তার জন্য সকলে অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে। অরা ব্যস্ত ভঙ্গিমায় বলল। সরি, দেরি করে ফেললাম না তো? পরিচালক আশরাফ বললেন। কোনো সমস্যা নেই আপু। কে ফিল্মসের প্রযোজনায় নির্মাণাধীন আরেক সিনেমা অদৃশ্য প্রজাপতি। এই সিনেমা নিয়ে দর্শক মহলের মাঝে দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে, কেননা ভবিষ্যতের গল্পের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এটি। এই সিনেমার সময়কাল 2089 সাল। ভবিষ্যতের গল্প নিয়ে প্রথম বাংলাদেশে কোনো থ্রিলার সিনেমা তৈরি হচ্ছে। অদৃশ্য প্রজাপতির ট্রেলার তৈরি হয়ে গেছে। যে কোনো সিনেমার ট্রেলার তার প্রচারণায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেলার দেখেই দর্শক নির্ধারণ করে সে সিনেমাটি দেখতে হল পর্যন্ত যাবে কিনা। তাই কে ফিল্মসের প্রযোজনায় নির্মিত প্রত্যেকটা সিনেমার ট্রেলার প্রকাশের আগে তার প্রিভিউ করা হয়। প্রিভিউ বোর্ডের প্রধান সদস্য ওরা। এছাড়াও রয়েছে কে ফিল্মসের ক্রিয়েটিভ টিম। প্রিভিউ রুমে একটা 65 ইঞ্চি টিভি রয়েছে। টিভির সঙ্গে রয়েছে সাউন্ড বক্স, যাতে এখানে বসে সিনেমা হলের কিছুটা রেশ পাওয়া যায়। ট্রেলার শুরু হলো। অনবদ্য শ্বাসরুদ্ধকর এক ট্রেলার। নিশ্চিত এই ট্রেলার দেখার সময় দর্শকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। ট্রেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা মুগ্ধ গলায় বলল। অসাধারণ ট্রেলার হয়েছে আশরাফ ভাই। আশরাফকে প্রশংসায় বেশ বিগলিত বলে মনে হলো। ওরা স্বাভাবিকভাবেই বলল। তবে আমার কাছে সাউন্ডে একটু সমস্যা মনে হচ্ছে, কোনো জায়গায় বেশি আবার কোনো জায়গায় কম। ক্রিয়েটিভ টিমের একজন সদস্য বলল। আশরাফ হ্যাঁসূচক মাথা নেড়ে বলল। সমস্যা নেই আপু, এই ছোট্টখাটো ব্যাপারগুলো কালকের মধ্যেই কারেকশন করা যাবে। ওরা বলল। প্লিজ চেষ্টা করবেন। আর আমরা কালকেই ট্রেলারের রিলিজের ডেটটা দিয়েছি, কোনোভাবেই যেন দেরি না হয়। প্রিভিউ এবং প্রিভিউয়ের পরবর্তী আলাপ সেরে অফিস থেকে বেরিয়ে পড়ল ওরা। অন্যদিনে বিকেলে পর্যন্তই অফিস করে সে, তবে আজকের দিনটা আলাদা। আজ তার ব্যস্ততার শেষ নেই, তাই দুপুরের আগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। গাড়িতে গিয়ে বসলো ওরা। এই গাড়িটা আরশাদের নয়, তার নিজের। নিজের স্যালারির টাকা জমিয়ে এই গাড়িটা কিনেছে সে, যদিও এভাবে বলা ঠিক নয়। আরশাদ আর ওরা তো ভিন্ন কিছু নয়। আরশাদের সবগুলো গাড়ি তার, আবার তার এই গাড়িটাও আরশাদের। ড্রাইভিং সিটে বসে রইল ওরা। অপেক্ষা করছে তার বডিগার্ড জহুরুলের জন্য। ওই ঘটনার পর থেকে বডিগার্ড ছাড়া ওরার বাইরে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আরশাদ। সারাক্ষণ বডিগার্ড আশেপাশে থাকবে, ব্যাপারটা ওরার ভালো লাগে না। তাই জহুরুল দূর থেকে তার দেখাশোনা করে। এমনকি এখন সে এক গাড়িতেও ওরার সঙ্গে যাবে না, ভিন্ন একটা গাড়িতে ওরার পিছু পিছু যাবে।
অপেক্ষা করতে করতে হঠাৎ ওরার মনটা ইচ্ছা প্রকাশ করলো আরশাদের কণ্ঠস্বর শোনার। সেই ইচ্ছা দমিয়ে রাখতে ইচ্ছা করছে না। মোবাইলটা হাতে নিয়ে ওরা ডায়াল করলো আরশাদের নম্বরে। আরশাদ আজকাল মহাব্যস্ত। তার পরবর্তী সিনেমা দূরে হারিয়ের শুটিং নিয়ে। এই সিনেমাটা কে ফিল্মসের এ যাবৎকালে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। পুরো সিনেমার শুটিং করা হবে বান্দরবনের গভীর অরণ্যে। সেখানেই তৈরি করা হয়েছে জমকালো সেট। শুটিংয়ের মাঝে কোনো বিরতি নেই। টানা 2 মাস এক নাগাড়ে শুটিং চলবে। 1 মাসের বেশি সময় হলো আরশাদ সেখানেই রয়েছে। অরার দৃষ্টি সীমানার বাইরে। মাঝে মধ্যে ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুটে যেতে আরশাদের কাছে। সেই ইচ্ছাটা আবার নিজেই লুকিয়ে ফেলে মনের মাঝে। সে তো আর কিশোরী কোনো প্রেমিকা নয়, আরশাদের পরিপক্ক স্ত্রী। তাকে বুঝতে হবে যে বড় দায়িত্বটা সে পেয়েছে, সে দায়িত্ব চাইলেই ছেড়ে দেওয়া যায় না। কয়েকবার রিং বাজতেই কল রিসিভ হলো। ওরা হাসি হাসি গলায় বলল। কি অবস্থা আরশাদ? আরশাদ অপর প্রান্ত থেকে বলল। এই তো একটু পর সেটে যাব। ওরা আগ্রহ নিয়ে বলল। শুটিং কেমন চলছে? আরশাদ ব্যস্ত গলায় বলল। ভালো চলছে। কাল সকাল থেকে এই পর্যন্ত একটানা শট হলো, এখন আর একটা শট শুরু হবে। ওরা কিছু একটা বলার জন্য মুখ খুলেছে, ঠিক তখনই শুনতে পেল কেউ একজন আরশাদকে বলছে। আরশাদ দ্রুত গতিতে বলল। ওরা এখন আমাকে একটা শটে যেতে হবে, পরে ফোন দিই। এক মুহূর্ত চুপ করে থেকে ওরা প্রচ্ছন্ন একটা হাসি হেসে বলল। আচ্ছা। অপর প্রান্ত থেকেই কেটে গেল ফোনটা। আরশাদের দূরে থাকাটা অরার মনের মাঝে ক্ষত সৃষ্টি করলেও তার ব্যস্ততা করে না। ওরা বেশ বুঝতে পারে আরশাদের সবটুকু সময় তার জন্য বরাদ্দ নয়। তার ব্যস্ত থাকাটাই তো স্বাভাবিক। অরার মন তৃষ্ণার্ত হয়েছিল কেবল কয়েক মুহূর্তের জন্য প্রিয় মানুষটার কণ্ঠস্বর শুনবে বলে। শুনতে পেরেছে এই অনেক। সব মেয়ে তো নওশীন নয় যে আরশাদের খ্যাতিকে সন্তানের মতো আপন করে নিয়েছিল, কিন্তু ব্যস্ততাকে নয়। একমাত্র আরশাদ তাকে সময় দিতে পারে না বলেই তাকে ঠকাতে শুরু করে। সত্যিকারের ভালোবাসা থাকলে ভালোবাসার মানুষটার আশেপাশে না থেকেও তাকে মনের মাঝে অনুভব করা যায়। হয়তো নওশীনের ভালোবাসা কোনোদিনই ছিল না। সকল অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত নওশীনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। সুপ্রিম কোর্টে আপিল করতে চেয়েও কোনো লাভ হয়নি। আরশাদ ভক্তদের একাংশ এই বিচারে এতটাই খুশি হয়েছে যে 1 সপ্তাহ পর্যন্ত আনন্দ মিছিল করেছে। তবে আরেক অংশ হতাশ। তাদের মতে এমন ভয়ঙ্কর নারীর জন্য এই শাস্তি খুবই সামান্য। মাবিহীন জীবনে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে কথা। বহুদিন পর পর মায়ের কথা মনে পড়লেও তার অভাব অনুভূত হয়নি কখনো। ওরা সেই অভাব অনুভব করতে দেয়নি তাকে। সকাল থেকে বিকাল অফিস করে বলে যে সংসারের প্রতি তার কোনো মন নেই এমনটা নয়। সকালে কথা, টিফিন বানিয়ে দেওয়া, তার চুল বেঁধে দেওয়া, তাকে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, হোমওয়ার্ক করানো, কথার খুঁটিনাটি সকল বিষয়ে অর্ডার থেকে গুরুত্ব বহুল। অর্ডার গাড়ি গিয়ে থামলো কথার স্কুলের সামনে। নতুন স্কুলের সঙ্গে মানিয়ে নিতে বিন্দুমাত্র সমস্যা হয়নি। মেয়েটা এবছর ক্লাস 1-এ উঠেছে। পড়াশোনা ছাড়াও স্কুলের বিতর্ক ক্লাবে নাম লিখিয়েছে সে। এইটুকু বয়সে যেভাবে প্রতিপক্ষকে চুপ করিয়ে দেয়, এ থেকেই বোঝা যায় ভবিষ্যতে সে কতটা ভালো বক্তা হবে। স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল কথা। অরাকে দেখে লুকিয়ে থাকা সত্ত্বেও বেরিয়ে সে ছুটে এলো তার দিকে। হাসি মুখে মেয়েকে জড়িয়ে ধরল অরা। অরা অনুতপ্ত স্বরে বলল। সরি সোনা, বেশি দেরি করে ফেলেছি না? কথা উৎফুল্ল ভঙ্গিতে বলল। না তো, অল্প দেরি করেছো। অরা প্রচ্ছন্ন এক হাসি হেসে বলল। চল তোর ক্লাসে যাই, মিস আমাদের জন্য অপেক্ষা করছে তো। আজ কথার প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তার স্কুলের নিয়ম প্রত্যেক সাময়িক পরীক্ষার রেজাল্ট বাবা অথবা মা নিজে ক্লাস টিচারের কাছ থেকে সংগ্রহ করবে। ক্লাস টিচার অরাকে দেখে মিষ্টি হেসে বললেন। কেমন আছেন আপু? অরাও হাসি মুখে বলল। ভালো আছি, আপনি ভালো আছেন মিস? ক্লাস টিচার কথার রিপোর্ট কার্ড অরার দিকে বাড়িয়ে দিয়ে বললেন। জি, দেখুন আপনার মেয়ে কি করেছে। কথাটা এমনভাবে বললেন যেন কথা খুবই বাজে রেজাল্ট করেছে। অরা অনিশ্চিত ভঙ্গিতে রিপোর্ট কার্ডটা হাতে নিল। কার্ডটা খুলতেই নম্বরগুলো দেখে চমকে উঠল সে। সবগুলো বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে কথা। সব থেকে বেশি নাম্বার পেয়েছে অঙ্কে 98। অরার ঠোঁট জুড়ে ফুটে উঠল অনিন্দ সুন্দর এক হাসি। এক মুহূর্ত অপচয় না করে কথাকে জড়িয়ে ধরে বলল। আই এম সো প্রাউড অফ ইউ। ক্লাস টিচার মুগ্ধ গলায় বলল। ক্লাসের কোনো স্টুডেন্ট 90-এর ঘরে পৌঁছতে পারেনি, অথচ আমাদের কথা 98 পেয়েছে। ও নিশ্চয়ই প্রাইভেট টিউটরের কাছে অরা তাকে অবাক করে দিয়ে বলল। না তো, মাঝে মাঝে আটকে গেলে আমি হেল্প করি, তবে বেশিরভাগ সময় কথায় একাই পড়াশোনা করে। ক্লাস টিচার হতবাক গলায় বললেন। এতটুকু একটা বাচ্চা একা একা পড়া করে। অরা গর্বিত গলায় বলল। আমার কথা সব পারে। আগে কথা প্রাইভেট টিউটরের কাছেই পড়াশোনা করত। সে অরার কাছে আসার পর অরা এই অভ্যাস ছাড়িয়ে দিয়েছে। এতটুকু বয়স থেকে প্রাইভেট টিউটরের কাছে পড়লে একটা বদ অভ্যাস গঠন হয়ে যায়।
পরবর্তী জীবনে পড়াশোনার ক্ষেত্রে আত্মনির্ভর হওয়া যায় না। গাড়ি চলছে ঢাকার ব্যস্ত রাস্তায়। ওরা ড্রাইভ করছে, তার পাশে কথা কথা কৌতূহলী গলায় বলল। এই অ্যানিভার্সারি জিনিসটা কি ওরা? ওরা ভেবে পাচ্ছে না কি করে এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলবে কথাকে। খানিকক্ষণ চিন্তা করে বলল, 2 বছর আগে ঠিক এই দিনেই তোর বাবা আমার জীবনে আসে, আর আমি তোর জীবনে প্রতি বছর এই দিনটাকে বার্থডের মতো সেলিব্রেট করতে হয়। কথা চিন্তিত ভঙ্গিতে বলল। গত বছরও করেছিলে? করেছিলাম তো। কেন তোর মনে নেই? না, মনে পড়ছে না। ওরা আশ্বাস দিয়ে বলল, বাসায় গিয়ে ছবি দেখাবো, তখনই মনে পড়বে। আজ আরশাদ ওরা দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তাদের বিয়ের 2টো তারিখ আছে। একটা প্রথমবার চুপি চুপি বিয়ের, আরেকটা দ্বিতীয়বার সকলকে সাক্ষী রেখে বিয়ে করার। প্রথম বিয়ের তারিখটাই ঘটা করে উদযাপন করে তারা। এই তারিখটাই কিনা আরশাদ ভুলে গেল। অবশ্য তাকে দোষ দিয়ে লাভ নেই, কাজের চাপে অ্যানিভার্সারির ব্যাপারটা বেচারার মাথা থেকে বেরিয়ে গেছে। এতটা ব্যস্ততা না থাকলে ঠিকই মনে রেখে সেলিব্রেট করতো ওরার সঙ্গে। ওরা ঠিক করেছে আজকের কথা তাকে মনে করিয়ে দিবে না, বেচারা শুধু শুধু কষ্ট পাবে। গুরুত্বপূর্ণ এই তারিখটা ভুলে যাওয়ার অপরাধ বোধে ভুগবে, কি দরকার। আশাদ নেই বলে ওরা যে আজকের দিনটা গোমরা মুখে কাটাবে এমনটা নয়। কথা তো তার কাছেই রয়েছে, ওর সঙ্গে না হয় সেলিব্রেট করবে। পেস্ট্রি শপ থেকে কেকটা নিয়ে নিল ওরা। এই কেকের অর্ডার তারা গত সপ্তাহে করেছে। কথার পছন্দের বাটারফ্লাই শেপে তৈরি করা হয়েছে কেকটা। কেক নিয়ে কথাকে নিয়ে এসে গেল একটা লাক্সারি হাতঘড়ির দোকানে। আরশাদ সবসময় এখান থেকে নিজের জন্য ঘড়ি কিনে। অনেকটা সময় বাছাবাছি করে ওরা। গাঢ় নীল বেল্টের উপর কালো ডায়ালের একটা লিমিটেড এডিশন ঘড়ি পছন্দ করলো। আরশাদ ঢাকায় ফিরে এলে ওরা তাকে এটা পরিয়ে দিয়ে কৃত্রিম ক্রোধ নিয়ে বলবে, কোন সাহসে আমাদের অ্যানিভার্সারি ভুলে গিয়েছিলে তুমি? কথাকে নিয়ে আইসক্রিম খেয়ে বাড়িতে ফিরতে ফিরতে আরও ঘন্টাখানেক সময় লাগলো তাদের। এতক্ষণে স্টাফরা বাড়ি থেকে চলে গেছে। ওরা দরজার লকে পাসওয়ার্ড চেপে বাড়ির ভেতরে প্রবেশ করলো। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে আছে। স্টাফরা তো কখনো সবগুলো বাতি নিভিয়ে যায় না, আজ হঠাৎ কী হলো তাদের? অন্ধকারে ওরার পায়ে হালকা এক বস্তুর স্পর্শ লাগলো। এই স্পর্শ অগ্রাহ্য করে ওরা সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। সুইচ টিপে সবগুলো বাতি জ্বালিয়ে দিয়ে যেন চোখের সামনে অষ্টম আশ্চর্য দেখলো ওরা। পুরো বাড়িটা রং বেরঙের রিবন আর বেলুনে সাজানো। মেঝেতেও বেলুন ছড়িয়ে ছিটিয়ে আছে। বসার ঘরের কেন্দ্রে বিশাল একটা টেবিল, টেবিলের উপরে পুতুলাকৃতির কেক। 2টো ছেলে মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে এমন একটা কেক। ওরা সবই বুঝতে পারছে, আবার যেন কিছুই বুঝতে পারছে না। এই আকস্মিক ঘটনা আয়ত্তে আনতে সময় লাগছে তার মস্তিষ্কের। ওরাকে আরও একবার স্তম্ভিত করে দিয়ে তার চোখের উপর এসে পড়ল 2টো হাত। চোখ দুটো অন্ধকারে আচ্ছন্ন থাকলেও মনটা যেন আলোর হদিস পেল। ওরা জানে স্পর্শকার এই পৃথিবীতে একমাত্র যার তাকে স্পর্শ করার অধিকার আছে। কথা আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে উঠে বলল, বাবা! ওরা তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। তার সামনে সেই মানুষটা দাঁড়িয়ে আছে যাকে দেখার জন্য দীর্ঘ একটা মাস ধরে চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে আছে। তার একান্তই আরশাদ। আরশাদের ঠোঁটে লেগে থাকা হাসিটা যেন হৃদয়ের প্রশান্তি বহুগুণে বাড়িয়ে দিল। নিজেকে আর ধরে রাখতে পারল না ওরা। ধপ করে বসার ঘরের সোফার উপর বসে কান্নায় ভেঙে পড়ল। আনন্দের অশ্রু যে এতটা তীব্র হয় কে জানত। আরশাদ ব্যস্ত ভঙ্গিতে ওরার পাশে বসে হাসি মুখে বলল, এই ওরা, কাঁদছো কেন? আমি কি এত কষ্ট করে তোমার কান্না দেখতে এসেছি? কান্না থামানোর জন্য কোনো ভাবলক্ষণ ওরার মাঝে প্রকাশ পাচ্ছে না, বরং আহ্লাদে কান্না কয়েকগুণ বেড়ে গেল। ওরা হঠাৎ আরশাদকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। আরশাদের নীল পাঞ্জাবিটা তার অশ্রুতে ভিজে একাকার। আরশাদ আজ সকালে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছিল ওরা নীল রঙের শাড়ি পরেছে, তাই সেও একই রং বাছাই করেছে। আরশাদ ওরার পিঠে হাত বুলিয়ে দিয়ে ভয় দেখিয়ে বলল, এত কাঁদলে কিন্তু আবার চলে যাব। কথা ওরার আরেক পাশে বসতে বসতে বলল, জানো বাবা, ওরা ভেবেছিল তুমি অ্যানিভার্সারির কথা ভুলে গেছো। আরশাদ দৃঢ় গলায় বলল, আর তোর ওরা, ভুলেই গেছিলাম। আমার মেমরি কতটা শার্প, এত সহজে ভুলে যাব? অশ্রুতে চোখের কাজল লেপটে গেছে ওরার। চোখের চারিপাশে ছড়িয়েও গেছে কিছুটা। চোখের জল মোছার কোনো প্রকার চেষ্টা না করে ওরা আরশাদের বুক থেকে মুখ তুলে বলল, তুমি অনেক খারাপ। আরশাদ ভ্রু উপরে তুলে বলল, তাই নাকি? তা কবে থেকে খারাপ? ওরা আবারও আরশাদের বুকে মাথা রেখে বলল, তুমি আসবে এই কথা একবার বলে কি হতো? আরশাদ ওরার চুলে হাত বুলিয়ে দুষ্টুমির হাসি হেসে বলল, বললে সারপ্রাইজ দিতাম কি করে? আমি তো চেয়েছিলাম রাত 12টার পর সারপ্রাইজ দিতে, পারলাম কই? ওরা বাচ্চাদের মতো প্রতিবাদ করে বলল, রাখো তোমার সারপ্রাইজ। তুমি আমাদের অ্যানিভার্সারি ভুলে গিয়েছো ভেবে আমি কতটা কষ্ট পেয়েছিলাম জানো তুমি? পুরো পৃথিবীর সামনে শক্ত পরিপক্ক ওরা ঠিক এইভাবে আরশাদের কাছে গলে যায়। তখন
আর তাকে শক্ত পরিপক্ক মনে হয় না। মনে হয় একটা বাচ্চা মেয়ে যে কিনা সর্বক্ষণ ভালোবাসার মানুষের সকল আগ্রহের কেন্দ্রে থাকতে চায়। অরার চোখের জলগুলো মুছে দিয়ে আরশাদ বলল, চলো কেক কাটি। কথা বিভ্রান্ত গলায় বলল। আমরাও তো একটা কেক নিয়ে এসেছি বাবা। আরশাদ জোর গলায় বলল। দুটোই কাটবো। অরা আর কথার আনা কেকটা বক্সের থেকে বের করলো আরশাদ। সেটাকে টেবিলের উপর তার আনা কেকের পাশে রাখলো। কথা হাত নাড়িয়ে নাড়িয়ে আরশাদকে কেক অর্ডার দেওয়ায় পুরো ইতিহাস শোনাচ্ছে। আরশাদও মনোযোগী শ্রোতার ন্যায় শুনছে মেয়ের কথা। দুজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অরা। জাগতিক দৃষ্টিতে পৃথিবীটা বিশাল, তবে তার পৃথিবী এই দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ। এই দুটো মানুষ আশেপাশে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না অরার। কেক কাটতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই কথা আটকে উঠে বলল, দাঁড়াও দাঁড়াও, আমি তো স্কুল ড্রেস পরে কেক কাটবো না। অরা বলল। যা চেঞ্জ করে আমরা ওয়েট করছি। কথা এক দৌড়ে দোতলায় নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। অরা আরশাদের দিকে তাকিয়ে রহস্যময় মাখা গলায় বলল, শট রেডি না? আরশাদ কিছুই বলল না, তার মোহনীয় হাসিটা ছুড়ে দিল কেবল। অরা কৌতূহল নিয়ে বলল, কে বলেছিল কথাটা? আমাদের বাড়ি ডেকোরেশন করতে একটা ডেকোরেশন টিম হায়ার করেছিলাম। তোমার ফোন রিসিভ করার আগে ওই টিম একটা ছেলেকে শিখিয়ে দিয়েছিলাম। অরা আহত গলায় বলল। কি দরকার ছিল এত ড্রামা করার? আরশাদ অরার হাত ধরে হ্যাচকা টানে নিজের বুকের উপর ফেলে বলল, ভাবলাম আর একটু খারাপ হয়। 2 বছর হয়ে গেল বিয়ের। এই 2 বছরে অসংখ্যবার অরার কাছে এসেছে আরশাদ, অসংখ্যবার গভীরভাবে স্পর্শ করেছে তাকে। তবে প্রতিবারই ঠিক প্রথমবারের মতো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে অরার গাল দুটো। ছেলেটার দিকে চোখ তুলে তাকানো যেন দুঃসাধ্য হয়ে ওঠে। আরশাদ অরার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে বলল। এত কষ্ট করে সারপ্রাইজ দিলাম, আমার গিফট কই? অরা অস্পষ্ট গলায় বলল, গিফট এনেছি তো, কেক কাটার পরে দিই। ওই গিফটটা না তো। অরা ভয়ার্ত কণ্ঠে বলল। তাহলে? আরশাদ দুষ্টুমি মাখা গলায় ফিসফিস করে বলল। এই গিফট। আর এক মুহূর্ত অপেক্ষা না করে অরার ঠোঁট দুটো আঁকড়ে ধরল আরশাদ নিজের ঠোঁট দিয়ে। নিজের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত, যে মুহূর্তে সমগ্র পৃথিবী অরার কাছে মোচ্ছা যায়। তার অন্তরাত্মা কেবলই আরশাদ নামের গান গায়। কিছুটা সময় পর আবারও ঠোঁট ছেড়ে আরশাদ তার কানে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। হাজারো প্রজাপতি উড়ে গেল অরার মনে। এই কথাটা এর আগেও বহুবার বলেছে আরশাদ। প্রতিবারই সমস্ত শরীরে বিচিত্র এক শিহরণ খেলে যায়। অরা লজ্জাশরমের মাথা খেয়ে বলল, আই লাভ ইউ টু। কথার চেঞ্জ করে নেমে আসতে আরও কিছুটা সময় লাগলো। অবশেষে হাজারো আনন্দের মাঝে কেক কেটে আজকের বিশেষ দিনটাকে একটু বিশেষ করে তুলল তারা তিনজন। রাত 8টা। উদযাপন শেষে বাগানে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে আরশাদ অরা। কথা ওদিকে পুরো বাগান জুড়ে ছুটাছুটি করে বেড়াচ্ছে। আরশাদের কাঁধে মাথা রেখে অরা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, থ্যাংক ইউ। আরশাদ জিজ্ঞাসু ভঙ্গিতে বলল, কেন? সারপ্রাইজ দিলাম বলে? না, সব কিছুর জন্যে, আমার জীবনে আসার জন্যে, আমাকে ভালোবাসার জন্যে, তোমাকে বাঁচতে দেওয়ার জন্যে। ভালোবাসার জন্য থ্যাংক ইউ বলতে হয় না, শুধু ভালোবেসে যেতে হয়। অরা মলিন কণ্ঠে বলল। তুমি কি কালকেই চলে যাবে? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, যেতে হবে, শুধু আজকে 3টার শিডিউল দেইনি। অরা চুপ করে সুইমিং পুলের জলের দিকে তাকিয়ে রইল। অরার মনটাকে একটু ভালো করে দেওয়ার জন্য আরশাদ বলল, এই মরার শুটিং শেষ হলে আমরা কোথাও বেরোতে যাব। অরা আগ্রহ নিয়ে বলল, কোথায় যাব? আরশাদ খানিকটা চিন্তিত হয়ে বলল, দেশের বাইরে কোথাও। তুমি কখনো মালদ্বীপে যাওনি, তাই না? অরা নাসূচক মাথা নাড়ালো। আরশাদ হাসি মুখে বলল, আমি আর কথা একবার গিয়েছিলাম, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই শুটিং শেষ হলে আমরা 3জনে একসঙ্গে যাব। অরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদের কাছ থেকে মাথা তুলে কম্পিত স্বরে বলল, 3 জন না, 4 জন। আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না অরা কি বুঝাতে চাইছে। চমকে তার চোখ দুটো জলজল করছে। হতবাক দৃষ্টি অনেকটা সময় আরশাদ তাকিয়ে রইল অরার দিকে। আরশাদের এমন প্রতিক্রিয়ায় আনন্দের জল চলে এলো অরার চোখে। একটা ছেলে বোবা হবার সংবাদ দিয়ে এতটা খুশি হতে পারে আরশাদকে না দেখলে কখনোই বুঝতো না অরা। আরশাদের চোখ দুটো জুড়েও জড়ো হতে শুরু করেছে আনন্দের অবাধ্য অশ্রুগুলো। শক্ত করে অরাকে জড়িয়ে ধরল আরশাদ, যেন বাঁধন একটু আলগা হলে অতল গহ্বরে হারিয়ে যাবে তার প্রাণ পাখিটা। হারিয়ে গেলে অবশ্য ক্ষতি নেই, নিখাত ভালোবাসার শক্তি দিয়ে অরাকে ঠিকই ফিরিয়ে আনবে আরশাদ।